শহীদ মিনারে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া সব রাজনৈতিক দলই সেদিন সেখানে উপস্থিত থাকবে, তাদের সেই যে ঘোষণাপত্র দেওয়া হবে। আজ সকালে প্রেস কনফারেন্সে বলেছেন। সেখানে বিএনপির অবস্থান কি হবে সেটি আপনার যদি আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই সেটি। না, তারা আমন্ত্রণ দিলে তারপরে বোঝা যাবে যে সেখানে দল অংশগ্রহণ করবে কি না, বা তারা কি চায়, কি বলতে চায়, তাই না? আমরা তো অবশ্যই চাই দেশের জন্য যেটা ভালো, সেই ধরনের যদি কোনো কিছু আসে তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু সেটাতে এখন সবচেয়ে বড় যেটা দরকার, যে আমরা দেখেন যেটা আমি প্রথমেই বললাম, গত 15 থেকে 17 বছরে এই দেশটাকে ফোকলা করে ফেলছে। তাই কাজেই আল্লাহর হস্তে জাতীয় ঐক্যটা এই মুহূর্তে খুব দরকার। স্বাধীনতার যুদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ আর শেখ মুজিব করতে করতে জাতীয় ঐক্যটা নষ্ট করছিল, যে কারণে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল, এই দেশে মিল ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে গেছিল, বেওয়ারিশ লাশ হয়েছিল, মানুষ না খায় মারা গেছিল। আবার জিয়াউর রহমান আইসা কিন্তু সেই রাজনীতিটাও ফিরিয়ে দিয়েছিলেন, আবার জাতীয় ঐক্যটাও তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, জনগণের রাজনীতি জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে। এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু যদি আমি চিন্তা করি তাহলে সেটা জনবিচ্ছিন্নতা হবে, তাতে কোনো জনগণের লাভ হবে না। তো নতুন দল যে কেউ হইতেই পারে, আমি তো বলছি ওয়েলকাম করব, কিন্তু সেটা তারা যাতে ওই কিংস পার্টির মতো না হয়, অর্থাৎ সরকারে আছে বলে সরকারি দল। সরকারি প্যাট্রোনাইজেশন, যেমন আজকের এটা অবশ্যই প্রিন্স ভাই বলছে, আমরাও ধন্যবাদ জানাই যে সরকার পরিষ্কার করছে যে তারা এটার সাথে কোনো কিছু না। এবং আমরা মনে করি যে আজকের এই সরকার যদি চায় তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। কারণ সম্ভব এই কারণেই, কারণ ইউনূস সাহেব তার প্রধানমন্ত্রী হইতে চাবেন না, আবার এরপরে আরও 5 বছর থাকতে চাবেন না। তাই কাজে ওই ব্যবস্থাটাই করা দরকার যে 5 বছর পর পর জনগণের ভোটের জন্য আমাকে যাইতে হবে, তাইলে কিন্তু অর্ধেক দেখেন কমে যাবে যদি আমি আমার ক্ষমতাকে দীর্ঘায়িত করার পথ যদি উন্মোচন না করি। আর এখানে কিছু কিছু ব্যাপার যেটা প্রিন্স ভাইও বলছেন, হ্যাঁ নির্বাচনের ব্যাপারে অবশ্যই একটা রাজনৈতিক কর্মী হিসাবে তো আমিও চাই যে নির্বাচনে আজকে আজকে লাস্ট পার্লামেন্ট হয়ে গেছিলো ব্যবসায়ীদের একটা জায়গা, অর্থাৎ ক্লাব হয়ে গেছিল। তো সেটা হইলো তার রাজনীতি হইলো না। তো সেটাকে বন্ধ করেন, সেটা বন্ধ করার জন্য কি সংস্কার দরকার সেটা আনেন না। সেটা আনলে দেখবেন যে ব্যবসায়ীরা তো আর যাইতেই চাবে না। আগে তো এই সিস্টেমটা ছিল, ব্যবসায়ীরা রাজনীতিবিদদের চাঁদা দিত, কিন্তু নিজে এমপি হইতে চাইতো না, কারণ তাহলে তার ব্যবসা প্রবলেমে পড়ে যাবে। ব্যবসা যে করবে সরকার যেই আসুক তার সাথে তার সম্পর্ক ভালো রাখতেই হবে। কাজে সেই কারণে কিন্তু এখন দেখা গেছে ব্যবসারাই সব নিয়ন্ত্রণ করে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে এই সরকার আসার পরে বলতেছে সিন্ডিকেট ভাঙা যাবে না, সিন্ডিকেট ভাঙলে নাকি সব ম্লান হয়ে যাবে। তো এই ধরনের আচরণ যদি আমি করি তাহলে তো হবে না। সেটার জন্য আপনি কি সংস্কার দরকার, আমি তো এর আগে বহুবার বলছি, আপনার পার্লামেন্ট মেম্বারের কাজ তো ডেভেলপমেন্ট ওয়ার্ক না। আপনার ডেভেলপমেন্ট ওয়ার্কে যখনই পার্লামেন্ট মেম্বারদেরকে ইনভলভ করে তখন তো চুরি হবে, দুর্নীতিবাজ হয়ে যাবে তখনই সে গমচোর হবে, তখনই তার চরিত্র নষ্ট হবে। তাই কাজে আপনি এই সিস্টেমগুলো রেখে, সিস্টেমটা কিন্তু নাই, কিন্তু সিস্টেমের বাইরে, অর্থাৎ কেউ আইন মানে না। আপনি উপজেলা হয়েছেন, উপজেলাকে পাওয়ারফুল করছেন না, লোকাল গভর্নমেন্টকে আপনি শক্তিশালী করতেছেন না, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সব কিছু নিয়ে যাইতেছেন, আপনার মন্ত্রীর আন্ডারেই সব কিছু থাকবে। কেন? আপনি এটাকে ডিসেন্ট্রালাইজ করেন, এটাকে কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য করেন। আমি তো বলি আপনি নেন না কেন? আজকের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অনেক কিছু খারাপ আছে, সমালোচনা করি, কিন্তু ওইখানে একটা ব্রুক্রেট একটা বাড়ি কেনার আগে বা একটা কিছু করার আগে তার 1000 বার চিন্তা করতে হয়, তার ট্যাক্স সব কিছু আদার আছে কিনা, প্লাস তার মানি সোর্সটা কি। আমার এখানে তো মানি সোর্সের কিছু নাই। 1000 কোটি টাকা বাংলাদেশ এমন একটা দেশ যে অল্প সময় ধনী হয়ে যাওয়া যায়, এবং সেটার কোনো জবাবদিহিতা নাই, তাই না? তো সেটার জন্য আপনি সব কিছু আইনের আওতায় আনেন। যখন আইনের আওতায় আনবেন তখনই কিন্তু সেটা, আর ওই যে যার যেটা ফাংশন, আপনি অনেকে জিয়াউর রহমানের সমালোচনা করেন যে জিয়াউর রহমান বলছে মানি ইজ নো প্রবলেম, এটাকে বিকৃতি করে বলে।
মানি ইজ নো প্রবলেম, এই অর্থ বলছে দুর্নীতিটা বন্ধ করেন, ওই টাকাটা কাজে লাগান, তাহলেই দেবে যে অনেক কিছু আছে। প্লাস পার্লামেন্ট মেম্বার যে আছে আজকে যে এলাকার হবে সেই এলাকায় তো যায় না, ঢাকা শহরে বসে থাকে, কিন্তু সে তো সেটাকে নিশ্চিত করার জন্য বলছে, অর্থাৎ যার যার ফাংশনটা সে করেন, তাহলে কিন্তু সেটা হয়ে যায়। আজকে দেখেন সবাই রাজনীতির সমালোচনা করে, কিন্তু আবার আলটিমেটলি সবাই রাজনীতিবিদ হইতে চায়। আপনারও যদি 2-4 দিন পরে একটু কিছু চাই, তখন আপনিও চাবেন একটা এমপি হওয়া যায় কিনা, একটা মন্ত্রী হওয়া যায় কিনা। আজকে সাংবাদিক বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, আজকে আজকে ব্যবসায়ীর কথা তো আগেই বললাম, সেনা কর্মকর্তা, আজকে ওই তো ব্যুরোক্রেসি, সিভিল অ্যান্ড আর্মি, তারাও চায় তাড়াতাড়ি। অর্থাৎ ওইটাকে আমি সমালোচনা করতেছি, আবার আমি ওইটাতেই চাচ্ছি। তো এইটার জন্য যার যার ক্ষেত্রটা যদি সে থাকে এবং সেই জায়গাটা যদি আপনি ফেয়ার রাখেন, আপনি খালি জবাবদিহিতার মধ্যে আনেন, জবাবদিহিতা আনলেই দেখবেন যে সব প্রবলেম সলভ হয়ে গেছে। আপনি করেন না কেন? আপনি যদি রাজনীতিবিদদের ফেয়ার থাকতে হবে। আজকে যে ডাক্তার বা আজকে যে মানে শিক্ষক, সে ফেয়ার থাকতে হবে। আজকে হাইকোর্টের বিচারপতি ফেয়ার থাকতে হবে। হাইকোর্টের বিচারপতি যদি বলে যে আমি রাজনৈতিক প্রতিজ্ঞাবদ্ধ জজ, তাহলে তো আর কোথায় থাকলো আপনার? আপনি এইটাও আমরা দেখছি, তাই না? তো এর জন্য যার যার ফাংশনটা আপনি ঠিক করেন, প্লাস মানে ক্ষমতাকে অপব্যবহার, ক্ষমতাকে যে ব্যবহার করে আপনি নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, ধরেন না কিভাবে হইলো যে আপনার 71 সালে আপনার কি ছিল, 75 সালে কি ছিল, 90 সালে কি ছিল, ওই 24 সালে কি হয়েছে আপনার নেন না ডাটাটা। আর বাংলাদেশ তো সবাই সবাইটা জানে, প্রিন্স ভাইয়ের এখন কি আছে, কালকে যদি এমপি হয়ে যায় কি হবে, আমি সালাম আমার আজকে কি আছে, আর এমপি হয়ে যাওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেল, এগুলো মানুষ দেখতেছে না? মানুষ দেখতেছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা দেখতেছে না। রাষ্ট্র যাদের দেখা দরকার তারা কিন্তু দেখতেছে না, কারণ তারাও তাদেরকে দুর্নীতিবাদ বানায় ফেলছে। লাস্ট এই 15 বছরে শেখ হাসিনা নিজে তো দুর্নীতিবাদ ছিলই, হোল কান্ট্রিটাকে সে দুর্নীতিবাদ বানায় দিছে। সবাই ওই সকালে উঠে সে কী কথা বলবে, এসপি সাহেব ওই কথাটাই বলতে হবে, ডিসি ওই কথাটাই বলতে হবে, আজকের ওই প্রশাসক যে একটা আছে ওই জায়গায় ওই কথাটাই বলতে হবে, মন্ত্রী ওই কথাটাই বলতে হবে, এবং আওয়ামী লীগের সেক্রেটারি ওই কথাটা না বললে তার চাকরি নাই। অর্থাৎ এই যে একটা ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছেন, সবাইরে দুর্নীতিবাদ বানায় ফেলছে। আপনার মনে করেন সাংবাদিকরা তো ঠিক আছে, কিন্তু সাংবাদিক তো তার মালিকের, আপনার মালিকের কথার বাইরে আপনি জানতে পারেন না। আর মালিক যখন ওই করে একটা সরকারের বা একটা ইসের পক্ষে যখন করতে যায়, তখন তো স্বাভাবিকভাবে আপনার ফেয়ারনেস নিয়ে প্রশ্ন আসে, অর্থাৎ প্রতিষ্ঠানটা ধ্বংস। তা আজকে প্রতিষ্ঠানগুলো যাতে ঠিক মতো কাজ করতে পারে, সে নীতি নৈতিকতা নিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থাটাকে আপনি সংস্কার করেন। আপনি কোথায় সংস্কার করতে সময় প্রয়োজন না, আপনার সব সময় প্রয়োজন যে 4 মাস 6 মাস না, আপনি তো সব পারবেন না। তো আপনি তো যেটা প্রথম বললাম যে আপনি প্রথমেই খালি 5 বছর পর পর নির্বাচন হবে, আপনি এটাকে ঠিক করেন, এবং নির্বাচনটা নিরপেক্ষ সরকার অধীনে হবে সেটা ঠিক করেন। আমরাই বলছি এটা। আপনি পরপর 2 বারের বেশি একজন প্রধানমন্ত্রী হইতে পারবেন, আমরা নিজেরাই বলছি, তাই না? আজকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য থাকবে, সেটা তো আমরাই বলছি। এর চেয়ে বেশি আর কী হবে? আপনি এগুলো ঠিক করেন না কেন? যে যার অধীনে নির্বাচন হবে সে প্রধানমন্ত্রী হইতে চাবে না, আপনি এটাকে নিশ্চিত করেন। কারণ আমরা বারবার বলছি ওই সময়, তাই না, যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার পক্ষে সম্ভব হয়েছে ওই কারণেই। ওসি বলে ওরে বাবা এই নমিনেশন প্রধানমন্ত্রী দিছে, এর আমি হারামু, তাহলে তো আমার চাকরি নাই। বিএনপির যে 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে এর বাইরে আসলে তেমন কিছু আর নেই, তারপরও নির্দিষ্ট যে সময়সীমার কথা বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে, অর্থাৎ যেটি প্রিন্স ভাই বললেন যে এখনো গন্তব্য ঠিক করা হয়নি, সে কারণেই কি একটু ধোঁয়াশা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু টানাপোড়েন দেখা দিচ্ছে? না শোন, আমরা দেখেন এর আগেও আওয়ামী লীগ যখন জোর করে ক্ষমতা আছে তখনও কিন্তু আমরা বলছি যে সমস্যাটা বিএনপির না। বারবার আওয়ামী লীগ বুঝে দিয়ে যে বিএনপি এই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, এবং এখনও অনেকে যে রাজনৈতিক দলরা ক্ষমতার জন্য না, ক্ষমতার জন্য না। ওই যে প্রিন্সিপাল যে কথাটা, অর্থাৎ এইখানে আমরা কোনো অবস্থাতেই এই সরকার ব্যর্থ হোক, আমরা তো দেখছি যে 111 আমরা দেখছি
কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিছে লোকে বৈঠে দিয়ে মানুষ মাইরা। তো এখনও তো আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলতেছে, আবার ফ্যাসিবাদ ফিরে আসতে চাচ্ছে। এই কারণে আমরা ওই কারণেই সংশয়, আমরা কোনো অবস্থায় চাই না এই সরকারটা ব্যর্থ হোক। এই সরকার যদি ব্যর্থ হয় দেশটা আরেকটা অন্ধকারের দিকে যাবে। এর জন্য আমরা চাই যে এই সরকার চতুর্মুখী চিন্তা ভাবনা না করে তারা তারা একটা রোডম্যাপ দেখ। রোডম্যাপটা দিচ্ছে না কেন? কারণটা হলো এইখানে, কেন দিচ্ছে না পরিষ্কারভাবে বলতে হবে। তারপর যেটা পরিষ্কার কথা যে আজকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে উনি বসুক, যে যত কথাই বলেন। আমি যদি বলি, আমি বারবার বলতেছি, আমার দল বলেন, আমি বলি, যদি 5 তারিখে 5ই আগস্টে সেই দিন সকল রাজনৈতিক দল ওই সময় বলতো যে আমরা জাতীয় সরকার চাই এই মুহূর্তে, যদি গঠন করতে চাইতো, আপনি কি করতেন? আপনি রাজনৈতিক দলকে অবজ্ঞা করতে পারতেন? রাজনৈতিক দল দেখেন কত উদার। রাজনৈতিক দল তো ওই দিনই ক্ষমতা চায় নাই, চাইলে তো তারাই পারতো, তাই না? চাইলে তো নিতেই পারতো ক্ষমতা। কিন্তু এর জন্যই বলতেছি যে আমরা এমন রাজনৈতিক দল বলেন, পিপুল বলেন, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল। অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে আরও আগুন জ্বলা উচিত ছিল। 15 বছর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আপনি যতই বলেন না কেন, বিএনপির অসংখ্য নেতা কর্মী আজকে গুম হয়ে গেছে, যাদেরকে আমরা এখনো পাই নাই, পঙ্গু হয়ে গেছে। আজকে বিভিন্ন রাজনৈতিক দলের আজকে যে অবস্থা, আজকে তারা লুট করছে, আবার দখল করছে, এত কিছুর পরেও কিন্তু যখন দল থেকে তারেক রহমান নির্দেশ দিচ্ছে তখন কিন্তু কোথাও কোনো একটা হট্টগোল হয় নাই। 2-1টা জায়গায় টুকিটাকি হয়েছে, এটা তেমন কিছু না। তারপর সেটা কিন্তু সংগঠনের আইনের আওতায় আনা হয়েছে। তো সেই জায়গায় আপনি কাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? এখন আপনারা কাউকে দোষারোপ না করে আর রাজনৈতিক দলগুলোকে হাসিনা প্রতিপক্ষ বানানোর কারণেই কিন্তু তার এই পরিণতি হয়েছে, জনগণ বিপক্ষে চলে গেছে। কাজেই আজকে এই সরকারকেও বলবো, আমাদের সরকার এটা, আমরা একে সহযোগিতা করতে চাই, একে সফল দেখতে চাই। আমাদের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানায়েন না। 2-1জন হয়তো উল্টাপাল্টা কথা বলতেছে, তাতে আমরা কিছু মনে করতেছি না। কিন্তু ইউনূস সাহেবকে বলবো যে আপনি সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে একটা গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার উপরে এই দেশের অনেক কিছু নির্ভর করছে। আপনি কোনো এই দেশ নিয়ে ছেলে খেলা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাই কাজে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্রের প্রধান শর্তই হলো নির্বাচন। এই নির্বাচনটাকে আপনি ফেয়ার করেন, এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য করেন, গ্রহণযোগ্য করে প্লাস এর মধ্যে একটা ন্যাশনাল একটা ইউনিটি বিল্ড আপের মধ্য দিয়ে আপনি সেখানে একটা কিছু উপস্থাপন করে যান যে ভবিষ্যতে যেই আসুক ক্ষমতায় এই জিনিসগুলোকে মেনটেন করতে হবে, সেখানে একটা ঐক্য সৃষ্টি করেন। এবং তারপরে দেখা যাবে নির্বাচনে যখন জবাবদিহিতা আসবে, অটোমেটিক্যালি আস্তে আস্তে আসবে। সব পরিবর্তন করে, সব সংস্কার করে আপনি কোনোদিনই আমরা তো বলেন আপনি যে 5 বছর মধ্যে আমি সব ঠিক করে দেব, ইম্পসিবল, পারবেন না। তো সেই কারণেই সেটা পারলেও সেটার জন্য পলিটিক্যাল, যেটা দেখেন এর আগে স্বাধীনতার পরে শেখ মুজিবের মতো নেতা পারে নাই, কিন্তু যখন ঐক্য শেষ হয়ে গেছে এক দল দিয়ে দেশ ঠিক করতে পারে নাই, তাই না? আর পরবর্তী পর্যায়ে আবার রাজনীতি যখন ওপেন করে দেওয়া হয়েছে, জিয়াউর রহমান একটা সামরিক ব্যক্তি হওয়ার পরেও কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়তা নিয়ে তাকে মেরে ফেলার পরেও তার যে জানাজা হয়েছে, জনগণের মনের মধ্যে এখনও যে তার স্থানটা আছে, কারণটা কিন্তু ওইটাই যে জনগণের জন্য কাজ করছে। সংস্কার, রিয়েল সংস্কার বলতে গেলে জিয়াউর রহমান সংস্কার করছে। কার সংস্কার করতে তো অসুবিধা নাই, আপনারা করেন, কিন্তু নির্বাচনের পথে হাঁটেন।